যুক্তরাষ্ট্র দেবে, এই যে একরকম প্রচারণা, এটার মাধ্যমে আসলে কি বোঝা যাচ্ছে? যুক্তরাষ্ট্র কি আসলেই কোনো পক্ষ নিচ্ছে না? না, না, যুক্তরাষ্ট্র কোনো পক্ষ এখন নিচ্ছে না। হ্যাঁ, এ মানে এই যে যেটা ভিডিওটা যেটা হয়েছে, লিক আউট হয়ে গেছে, অডিও, হ্যাঁ। এবং মানে ওয়াশিংটন পোস্টে যেটা উঠেছে, আহ, তা থেকে আমার যেটা আমার টেক হলো যে ওই যে ভদ্রলোকের যে ভাষা আমি শুনলাম, দ্য ল্যাঙ্গুয়েজ, দি ওয়ে হি স্পিক্স, ব্লা 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 এবং ইত্যাদি, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের কোনো ডিপ্লোম্যাটিক কোর গ্রুপের, কোনো অ্যাম্বাসেডরিয়াল লেভেলের যারা পলিসি মেক করে, ওইটা তাদের ভাষা না। দে ডোন্ট টক লাইক দ্যাট। ওটা আমার অনানুষ্ঠানিক মনে হচ্ছে যে কথোপকথনেও কি এরকম বলে না? নো, মধ্য লেভেলের না। উনি তো পুরো একটা গ্রুপের সঙ্গে উনি তো কনভারসেশন করছে। হ্যাঁ, অলওয়েজ দ্য ডিপ্লোম্যাটস আর এক্সট্রিমলি কেয়ারফুল। তাদের ভাষা অন্য ধরনের। হ্যাঁ, সাধারণত এখানকার যে যাদেরকে ট্রেনিং দেওয়া হয় ডিপ্লোমেসিতে, তাদেরকে ভালো করে শেখানো হয় যে তাদের কথার, যে কথা বলবে, তার মাল্টিপল ইন্টারপ্রিটেশন হতে পারে, যাতে সবসময় একটা সুযোগ থাকে। হ্যাঁ, যে আমি এদিকে গেলাম, না মাঝখানে গেলাম, না এই সাইডে গেলাম। এই জন্য ডিপ্লোম্যাটদের ভাষা অন্যরকম। হ্যাঁ, এ এ আমার যেন হচ্ছে অতি মধ্যম লেভেলের কেউ, এবং আমার ধারণা যে এর যুক্তরাষ্ট্রের পলিসি মেকিং এ তার কোনো তেমন কোনো সে থাকবে, আমার তা মনে হয় না। হ্যাঁ, সাধারণত যে আমরা দেখি যে এখানে যারা আছে, যে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে, তারা করে ইন কনসালটেশন উইথ দি অ্যাম্বাসেডার। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা অ্যাড করব। বাই দি ওয়ে, এই যে ওয়াশিংটন পোস্টের খবরটা উঠেছে, এখানে যাকে জামাতের পক্ষ থেকে বারবার কোট করা হয়েছে, মোহাম্মদ রহমান। হ্যাঁ, এই নামে করেছে, এ আসলে আমাদের নকিব। আমাদের নকিব আমি কেন বলছি, যে আমি কিন্তু জামাত কিংবা কোনো দল করি না, কিন্তু নকিবুর রহমান ছিল আমাদের, আমি যে বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট প্রভোস্ট ছিলাম, উপাচার্য ছিলাম, এবং এখন যেখানে আমি প্রফেসর এমারিটাস, সেই বিশ্ববিদ্যালয় থেকে ও পিএইচডি করেছে। এবং ও কিন্তু মতিউর রহমান নিজামীর বড় ছেলে। ছেলেটা খুব ভালো, ইজ এ ভেরি গুড পারসন। ওরই দেখলাম যে বিভিন্ন স্টেটমেন্ট আসছে। হিজ 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 ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল ইকোনমিক্সের পিএইচডি, খুবই বুদ্ধিমান ছেলেটা। কিন্তু যে ওটা যখন আমি পড়লাম, তাতে আমি যেটা দেখলাম, যে তাতে কোনো, আমার মনে হয়নি যে কোনো ক্রমের যুক্তরাষ্ট্রের এক ধরনের টিল্ট রয়েছে টুয়ার্ডস এনি পার্টিকুলার পার্টি। এবং আমি আরো বলবো যে যদি কোনো বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পলিসি ব্যাপারে কোনো অথেন্টিক জিনিস আমি বুঝতে চাই কিংবা জানতে চাই, তাহলে আমি তো ওয়াশিংটন পোস্ট পড়ব না, নিউ ইয়র্ক টাইমস পড়ব। এগুলো খুবই ডেমোক্রেটিক পার্টি অ্যালাইন্ড, যারা ক্ষমতায় নেই। আমি রাদার ওয়াল স্ট্রিট জার্নালে যদি এই নিউজটা উঠতো, তাহলে আমি কিন্তু জিনিসটাকে অন্যভাবে দেখতাম। এটা হলো আমার আরেকটা টেক। আর আরেকটা টেক, আমি কিন্তু যদি ওয়াশিংটন পোস্ট তো আমার ধরেন স্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা গণমাধ্যম। এখন সেটির খবরটা কি অসত্য বা মানে কি বলবো বায়াসড এরকমভাবে দেখার সুযোগ আছে? না, না, নিউজকে আমি কখনো এটা তো যে খবরটা উঠেছে, হ্যাঁ, সেটাকে আমি বলবো মোর লাইক এ নিউজ রিপোর্ট বেসড অন ওপিনিয়ন। ইউ ক্যান সি যে ওখানে যেমন আমার মনে হয় কুগলারেরও একটা স্টেটমেন্ট আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, তার একটা ইসে, তারপরে এর নকিবের দেখেছি, নকিবুর রহমান, মোহাম্মদ রহমান, এগুলোকে কেন্দ্র করে ওই রিপোর্টটা করা হয়েছে ওপিনিয়ন ভিত্তিক। কাজে এই ধরনের ওয়াশিংটন পোস্টের চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা খবর একটা প্যারাডাইম রয়েছে। হ্যাঁ, তার একটা পার্সপেক্টিভ রয়েছে। সেই পার্সপেক্টিভের দিকে আমি যদি তাকাই, হ্যাঁ, তাহলে ওয়াশিংটন পোস্টের পার্সপেক্টিভ এর চেয়ে আমি বরং ওয়াল স্ট্রিট জার্নাল, যেটা যেটা রিপাবলিকান পার্টিকে সমর্থন করে, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে, অথবা ফক্স নিউজ বেসড কোনো একটা জিনিস, অথবা আমি যদি মায়ামি হেরাল্ড, আমি একটা একটা জাস্ট পত্রিকা কথা বললাম, অথবা ওয়াশিংটন এক্সামিনারে যদি এটা উঠতো, তাহলে হয়তো আমি একটু এটাকে, এর পার্সপেক্টিভটাকে আমি জানতাম যে এটা বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, এটা যুক্তরাষ্ট্রের, তাদের সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে।
তাহলে তার ইন্টারপ্রিটেশন অন্যরকম। কিন্তু এটা যেহেতু ওয়াশিংটন পোস্টের খবর, সেজন্য আমি এটার যে যে মানে ইন্টারপ্রিটেশন এই যখন যে আমি ধরেন করতে স্যার, যাব। এই যে খবরটা বা অডিওটা যে ফাঁস হলো, যেটার মানে বরাত দিয়েই হুম, রিপোর্টটা করা হলো, হুম, সেটি তো আসলে ইচ্ছাকৃতভাবে ফাঁস করা না। মানে এটি তো ফাঁস হয়ে গেছে, অননুষ্ঠানিক একটা কথোপকথন ফাঁস হয়ে গেছে। আহ, তো এই ফাঁস মানে আমি আসলে এটা জিজ্ঞাসা করতে চাচ্ছি যে সেটি আসলে ওয়াশিংটন পোস্টে হোক আর আপনি যে পত্রিকাগুলোতে কথা বলছেন সেগুলোতেই হোক, ফাঁস তো আসলে হয়েছে কথোপকথন যেটি তাদের মধ্যে হচ্ছিল। কথোপকথনটা তো এক্সিস্ট করে। আর আপনিও স্যার আরেকটা কথা বলছিলেন না যে মানে সেটি একটা মানে ইন কনসালটেশন টু মানে ইউএস এম্বাসি বা অ্যাম্বাসেডর যাদের সাথে কথা, কিন্তু মধ্যম শ্রেণীর যারা কথা বলছেন, আপনি যাদের ধারণা করছেন যে এই অডিও ক্লিপটি যার, হুম, তিনি হুম। কি নিজ থেকেই কথোপকথন চালাবেন? তার সাথে কি কোনো চেইন অফ কমান্ড, মানে তার উপরে কি কোনো চেইন অফ কমান্ড কাজ করে না? তিনি না, নারী না, না, সাংবাদিকদের সাথে কিন্তু কথা বলছেন এটি। হ্যাঁ, হ্যাঁ, না, কিন্তু আমি আমি যা মনে করি যে এই যে কথোপকথনটাকে লিক আউট করলো, হুম, হ্যাঁ, আহ, যুক্তরাষ্ট্রের কোনো সরকারি অফিসিয়াল যদি কোনো কথা বলেন, সেটা তার ইচ্ছাকৃতভাবেই কিন্তু লিক আউট হয়। হ্যাঁ, এছাড়া যদি কেউ লিক আউট করতে যায়, তাহলে কিন্তু যেটা এরা কনফিডেন্সিয়াল রাখতে চায়, হ্যাঁ, সেটা কনফিডেন্সিয়াল যদি লিক আউট হয়, তাহলে সেটা কিন্তু সিরিয়াস ম্যাটার। তারা এটাকে খুব সিরিয়াসলি নেয়। আহ, এটাকে লিক আউটও করা হলো, কিন্তু আবার কোনো পরিচয়ও দেওয়া হলো না। এটা যদি সাংবাদিকের কাছে ওপেনই হয়, তাহলে এতে তো ঢেকে রাখার কোনো নেই। কাজে পুরো জিনিসটা আমার কাছে মনে হচ্ছে পরে যে অবশ্য একটু। সেই ব্যক্তির পরিচয় দেয়া হয়েছে, জুলকারনাইন সাইরি তার পরিচয় দিয়েছেন। আপনি বললে আমি দেখতে পারি, আমি আপাতত নামটা মনে করতে পারছি না। আচ্ছা, যদি আপনি মনে করতে পারেন তাহলে আপনি বলবেন, হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি এর এরই কনটেক্সটে পরিপ্রেক্ষিতে আমি আর একটা জিনিস বলবো। দেখুন, নবাগত যে অ্যাম্বাসেডর গিয়েছেন যুক্তরাষ্ট্রে, যুক্তরাষ্ট্র থেকে, লক্ষ্য করে দেখুন, উনি প্রথম দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, তারপরে উনি দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। লক্ষ্য করে, হ্যাঁ, তারপরে উনি কিন্তু জামাতের হেডের সঙ্গে এখন পর্যন্ত দেখা করেন, এনসিপির কোন নেতার সঙ্গে উনি দেখা করেননি। তার অর্থটা কি? তাহলে কি এটাও কি আমরা আরেকটা ইন্টারপ্রিটেশন করব? কিন্তু জামাত আমিরের সাথে বৈঠকের একটা শিডিউল সম্ভবত তার হয়েছে, যেটি তার বক্তব্যে শুনছিলাম। হ্যাঁ, সেটা অনেক, মানে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই বৈঠকটা দেখলাম না। হ্যাঁ, দেখুন, উনি কিন্তু বেশ আগে গেছেন অলরেডি, মানে মোর দ্যান 2 উইকস। হ্যাঁ, তাই না? মোর দ্যান হবে টু আর কি। উইকস হ্যাঁ। নট লেস দ্যান। হ্যাঁ, আমি মোর দ্যান বললাম যেহেতু আমি তারিখটা আমার এক্সাক্ট মনে নেই। হ্যাঁ, এই জন্য আমি ওই মানে অঙ্কের ভাষায় বললাম মোর দ্যান টু টু উইকস। তাহলে উনি গেলেন, উনি গিয়েই তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। হ্যাঁ, তারপরেই উনি দেখা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আগে করলো তারেকের সঙ্গে, রহমানের সঙ্গে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন পর্যন্ত জামাতের আমিরের সঙ্গে ওনার দেখা হয়নি, এনসিপির কোন নেতার সঙ্গে ওনার দেখা হয়নি। কাজী এটার তো একটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে উনি হয়তো মানে আহ, একে ক্ষমতায় বসিয়ে দেবেন। কিন্তু আসল ব্যাপারটা কি? আসল ব্যাপার হলো জনগণ, বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। সেটা যদি বিএনপিকে মানে তারা বেশি ভোট দেয়, তাহলে বিএনপি পাওয়ারে আসবে, যদি জামাতকে দেয় জামাত পাওয়ারে আসবে। এখানে যুক্তরাষ্ট্র কি করতে পারে? যেমন ধরুন, কি করতে পারে? সে কি স্যাটেলাইট দিয়ে কোনো একটা লেজার বিম দিয়ে ভোট কেন্দ্রের ক্যালকুলেশন চেঞ্জ করে দেবে? যুক্তরাষ্ট্রের খেয়ে দেয়ে কাজ নেই যে সে বাংলাদেশের বাংলাদেশের যে পলিটিক্সটাকে কিংবা বাংলাদেশের গুরুত্ব আমরা যতটা ভাবি যে আমরা একটা মহান কিছু একটা হয়ে গেছি, হ্যাঁ, যে আমাদের ছাড়া কারো চলে না, হ্যাঁ, এটা আমাদের একটা, আমাদের আয়নায় আমাদের চেহারা দেখা উচিত। হ্যাঁ, অর্থনীতি কিংবা অন্যান্য যে কোনো দিক থেকেই আমরা এমন একটা কেউ কেটা নই, এটা আমাদের বোঝা উচিত। আমাদের এই সমালোচনাটা করা উচিত। হ্যাঁ, যে যুক্তরাষ্ট্রের খেয়ে দেয়ে কাজ নেই, সে নির্বাচনকে ম্যানিপুলেট করে চেঞ্জ করে দেবে। হ্যাঁ, যেটা তার প্রিন্সিপালের এগেনস্টে। যারা যারা করবে, এরা কেউ যদি করে, তাহলে তাদের সবার শাস্তি হয়ে যাবে এই এই আমেরিকাতে। কারণ দ্যাটস এ বিগ ভায়োলেশন অফ এনি কাইন্ড অফ মানে প্রপার আইন নিয়ম নীতির। হ্যাঁ, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র তো মাদুরোকে ধরে নিয়ে আসছে, হ্যাঁ,
ওটা তো সিকিউরিটি সিচুয়েশন ওয়েস্টার্ন গোলার্ধে এ ধরনের কিছু যদি হয় তাহলে সে তুলে নিয়ে আসতে পারে। তো হ্যাঁ, সে আমাদের এখানে ক্ষমতা কি তার কোনো আছে। সিকিউরিটি কনসার্ন আছে কিনা, কারণ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতই কিন্তু বলছেন যে চীনের সাথে যে বাংলাদেশের যোগাযোগ কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, সুনির্দিষ্ট ক্ষেত্রে যে যোগাযোগ বা বিষয়গুলো হচ্ছে সেটি যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে নিচ্ছে না, এবং যুক্তরাষ্ট্র সেটি তিনি বলছিলেন যে সিনেটে এই বিষয়ে তিনি রিপোর্ট করবেন বা বলবেন। এই অবস্থানটা মানে চীনও আবার এটা প্রতিক্রিয়া জানিয়েছে, বাংলাদেশের চীনের রাষ্ট্র মানে দূতাবাস থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে যে তারা এটাকে দায়িত্ব জ্ঞানহীন, ভিত্তিহীন বক্তব্য বলে মনে করছে। যুক্তরাষ্ট্রের তো কনসার্ন আছে নাকি, মানে এই যে হ্যাঁ, না, সুনির্দিষ্ট কিছু বিষয়? যুক্তরাষ্ট্রের, হ্যাঁ, গ্লোবাল, এটা আপনার খুব দারুণ প্রশ্ন হয়েছে, যে গ্লোবাল সেন্সে যখন আসে জিওপলিটিক্স এর ব্যাপারে, তখন যুক্তরাষ্ট্র সে চাইবে না যে যাদেরকে সে ভাবে যে তাদের তাদের বন্ধু, অথবা আমি বলবো অ্যাকোয়েন্টেন্স, আপনি জানেন যে পার্থক্যটা, বন্ধুও না কিন্তু জাস্ট মানে কাজ কারবার চলছে, অ্যাকোয়েন্টেন্স, এই দেশগুলো যাতে চীনের বলয়ে না যায়। হ্যাঁ, কিন্তু তা বলে চীনের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করে, হ্যাঁ, তাহলে আহ, তাহলে তো যুক্তরাষ্ট্রের ব্যাপারটাই আপনি চিন্তা করে দেখুন। এই যে বর্তমানে হুয়াং হ্যানসেন যে চীনে ভিজিট করছেন, এনভিডিয়ার সিওয়ান চেয়ারম্যান, সে তো H200, যেটা এআই চিপস, হাইলি সফিস্টিকেটেড, এটা ডোনাল্ড ট্রাম্প অ্যালাউ করেছে এই কয়েক সপ্তাহ আগে করেছে, এবং এটা ওই সিও অফ এনভিডিয়া এখন সে চায়নায় ভিজিট করছে। এটা বিক্রি কিভাবে করবে, কত, এবং দ্যাট ইজ ইন টিউন অফ টেন্স অফ বিলিয়নস। ইটস নট ওই ড্রোনের কয়েক মিলিয়ন ডলার না, এটা ইন দি টিউন অফ টেন্স অফ বিলিয়নস অফ ডলার্সের যে ব্যবসাটা হবে। এটা আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক প্রচুর এক্সাম্পল রয়েছে। কাজেই আমরা যদি এটাকে সুষ্ঠুভাবে দেখার চেষ্টা করি, যে আপত্তি থাকবে, কারণ যেহেতু ড্রোনের সঙ্গে ডিফেন্সের একটা কানেকশন আছে, এবং আমাদের ডিফেন্স থেকেই কিন্তু এটাকে কেনা হচ্ছে। হ্যাঁ, ডিফেন্স, আমার মনে হয় কি এয়ারফোর্সের কোনো একটা দপ্তর থেকে এটার সঙ্গে নেগোশিয়েট করা হচ্ছে। তার মানে যে ডিফেন্স রিলেটেড, সেটাই হলো একটা সেন্সিটিভ জায়গা, যেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সেটা একটা একটা মানে আর কি একটা একটা পয়েন্ট, যেটা এদেরকে কিছুটা চিন্তিত করবে, যে ডিফেন্স রিলেটেড ব্যাপারে যদি চীনের সঙ্গে এ ধরনের নতুন চুক্তি হয়। কিন্তু আমাদের ভুললে চলবে না, আমাদের এয়ারফোর্সের ট্রেনিং কারা দেয়? চীন। যুক্তরাষ্ট্র। আমাদের পাইলটদেরকে চীনে পাঠানো হয়। কাজেই আমার যেন মনে হচ্ছে যে এগুলো সবই চলতে পারে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ নিজের স্বার্থের জন্য তার যুক্তরাষ্ট্রের বলয়ে থাকাটা নিজের স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ। কেন? অন দ্য আদার হ্যান্ড, যে বাংলাদেশের যদি ট্রেডের ব্যাপারে কোনো কিছু করতে হয়, সেখানে যদি তাকে যদি ব্যালেন্স করতে হয়, সেটা বাংলাদেশের নিজের স্বার্থে সেটা করা উচিত। যুক্তরাষ্ট্র তো আর নিজের স্বার্থ দেখবে, হ্যাঁ, নিজের স্বার্থ ছাড়া এখানে কিন্তু কোনো কোনো যে যে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন না। ফরেন পলিসিতে প্রত্যেকের স্বার্থ দেখবে। ব্যবসায়ী ব্যাপারে যত চুক্তি এবং করা হয়, সেখানে নিজের দেশের স্বার্থ, এর বাইরে কিছু না। কাজে আমি মনে করি যে একটা ব্যালেন্স ওয়েতে যদি নেভিগেট করার চেষ্টা করে বাংলাদেশ, হ্যাঁ, তাহলে যুক্তরাষ্ট্র যদি আপত্তি জানায়ও, সেটা আমার মনে হয় না যে সম্পর্কের ব্যাপারে একটা খুব দারুণ বাধার সৃষ্টি করবে। আনটিল আনলেস বাংলাদেশ যদি একদম পুরো চাইনিজ বলয়ে চলে যায় জিওপলিটিক্যালি, তাহলে দ্যাট উইল বি অ্যান চাইনিজ ইস্যু। বলয়ে চলে যাওয়া মানে কি? মানে যেমন ধরুন যে পৃথিবীর অনেক দেশ আছে, যেমন পাকিস্তান, হ্যাঁ, সে চাইনিজ বলয়ে কিন্তু আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখে। হ্যাঁ, আবার ইরান, অ্যাজ অ্যান এক্সাম্পল, ইরান হলো চাইনিজ বলয়, চাইনিজ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে সে কাজ করে। আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, এখন পৃথিবীর বিশ্ব কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা এটা বললাম, এটাকেও কিন্তু আপনি বলতে পারেন সিম্পলিস্টিক। কেন আমি বলি, যেমন ধরুন ক্যাম্বোডিয়ার কথা চিন্তা করেন। ক্যাম্বোডিয়ার সঙ্গে কিন্তু চায়নার ভালো বন্ধুত্ব, দারুণ বন্ধুত্ব আমি বলবো। হ্যাঁ, কিন্তু ক্যাম্বোডিয়ার সঙ্গে তো আমেরিকারও ভালো বন্ধুত্ব। ক্যাম্বোডিয়া ব্যালেন্স মেনটেন করে চলে। হ্যাঁ, এইভাবেই কিন্তু মানে পৃথিবী
চলছে বর্তমানে। হুম। যে যেমন আমি আরেকটা হুম। এক্সাম্পল দেব কিন্তু এই যে যে স্যার অস্ট্রেলিয়া। এই যে চুক্তিটা হচ্ছে মানে যুক্তরাষ্ট্র আগেই একটা আপত্তির বার্তা দিয়ে রেখেছে তারপরে এই চুক্তিটা হচ্ছে সেখানে মানে এটার প্রভাব আমাদের উপরে কেমন পড়বে মানে যুক্তরাষ্ট্রের এই আপত্তির প্রভাব বা আপত্তি সত্ত্বেও চুক্তির প্রভাব কেমন পড়বে? না, আমার মনে হচ্ছে যে ওই যেহেতু এটা এয়ার ফোর্সের দিক থেকে এটা আসছে এবং এটার সঙ্গে ডিফেন্সের কানেকশন আছে, সেই জন্য যুক্তরাষ্ট্রের যে কনসার্ন তারা সে জানাবে, এটা ন্যাচারাল। হ্যাঁ, কিন্তু এর প্রভাব কি হবে? যে এরা কি বাংলাদেশের উপরে নতুন ট্যারিফ জারি করবে এটার জন্য? আমার সন্দেহ হচ্ছে। তার কারণ এই পয়েন্টে যদি ট্যারিফ করতে যায়, বাড়াতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র যে মানে যুক্তরাষ্ট্র তো চায়নার সঙ্গে হরদম ব্যবসা করে যাচ্ছে। হুম। আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্রের যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা যদি কাঁচামাল চীন থেকে না আনে, প্রত্যেকটা লাল বাতি চলে যাবে, হুম। হুম। কেউ কেউ চলতে পারবে না। হ্যাঁ, তার অর্থ যে এটা তো বিশ্বটা ইন্টারকানেক্টেড। মানে তাতে যুক্তরাষ্ট্র তো আপত্তি যা খুশি জানিয়েছে। করতেই পারে, তার তো সমস্যা হয় অন্য দেশ তার কথা না শুনলে, মানে সে তো এক্স্যাক্টলি। তার মতো করে অনেক কিছুই করে তাই না স্যার? হ্যাঁ, না কিন্তু এটা কিন্তু অনেক দিন থেকেই, হুম। এটা এটা নতুন না, আগে থেকেই তাই। মানে আপনি চিন্তা করে দেখুন যে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বেশি টাকা ধার করে দিয়েছে কে? কোন দেশ? উত্তর চায়না। হুম। ক্লোজ টু ট্রিলিয়ন। ক্লোজ টু, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গিয়েছি। হুম। আগে এটা ট্রিলিয়নের উপরে ছিল, আচ্ছা। এখন নেমে যায়। কারণ এটা কি, ধরেন চায়না যদি ডিসাইড করলো তার ব্যবসার ব্যাপারে কিছু ইউএস বন্ড বিক্রি করে দেবে, হ্যাঁ, তাহলে ধারের পরিমাণ কমে গেল। আবার যদি ব্যবসার কারণে সে মনে করে যে না, আমি এখন কিছু ইউএস বন্ড কিনবো, তাহলে কিন্তু ধারটা বেড়ে গেল। এটা কিন্তু চেঞ্জ হয়, জি। কিন্তু ইট ইজ ক্লোজ টু এ জি। ট্রিলিয়ন ডলার। কিন্তু আমি ডক্টর সেটা তো মুস্তাফা সরোয়ার আমি যে প্রশ্নটা করছি যে যুক্তরাষ্ট্র এটি করছে তার প্রয়োজনে, তার ইন্টারেস্ট, যুক্তরাষ্ট্র চায়নার কাছ থেকে ধার নিচ্ছে বা তার সাথে সম্পর্ক রাখছে, কিন্তু তার ইন্টারেস্টের এগেনস্টে বা সে যেটা বলছে তার এগেনস্টে যদি বাংলাদেশ চায়নার সাথে এই সম্পর্কটা রাখে বা এই চুক্তিটা করে, সেটার প্রভাব বাংলাদেশের উপরে কোনো কিছু থাকবে কিনা? মানে সেটার অজুহাত তো নিশ্চয়ই বাংলাদেশ দিতে পারবে না যে তুমিও তো চায়নার সাথে ভালো সম্পর্ক রাখছো, এই অবস্থায় তো বাংলাদেশ নিশ্চয়ই নাই। না, আমাদের সে পরিস্থিতি নেই, মানে বাংলাদেশ এটার তো অত তাহলে এটার কি কোনো শক্তিশালী নেই। প্রভাব আছে কিনা? জি। না, এটার ব্যাপারে আমার যা মনে হয়, এটা আমি হয়তো আই মাইট বি রং, কিন্তু আমার যা ধারণা যে অবজেকশন জানাবে, হুম। হ্যাঁ, কিন্তু এটার কোনো প্রভাব থাকবে কিনা, যে এরকম হয়তো এও হতে পারে যে এই সমস্ত দেশগুলো, যুক্তরাষ্ট্র অনেক বেশি চিন্তা ভাবনা করে সব কাজ করে। হ্যাঁ, এদের অনেক দিন থেকে বিভিন্ন রিসার্চের যে রেজাল্ট, তাকে তারা ফলো করে। এটা হয়তো হতে পারে যে একটা আর্লি ওয়ার্নিং। এরপরে যদি বাংলাদেশ আরো রিপিট করে, হ্যাঁ, তাহলে হয়তো তারা আচ্ছা। মানে অ্যাকশনে যেতে পারে। আচ্ছা, আরও কিন্তু কিছু যদি বিষয় রিপিট একটু না এর করে, সাথে যোগ করে আরও একটু জিজ্ঞাসা করি, যেমন এটি নিয়ে যুক্তরাষ্ট্রের একটা আপত্তির জায়গা বা সুনির্দিষ্ট আরও কিছু বিষয় হয়তো আপত্তির জায়গা আছে যুক্তরাষ্ট্রের। আবার কিছুদিন আগে যে একটা খবর দেখলাম আমরা যে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কেনার আলোচনা, তাতে ভারতের বেশ মারাত্মক আপত্তির জায়গা, মানে ভারত এটাকে ভালোভাবে নেয় না। এই যে চীনের সাথে, চীন থেকে ড্রোন এর সাথে যে চুক্তি, সেটিও ভারত খুব ভালোভাবে নিচ্ছে না। এইগুলো তো সামনের সরকারের উপর কোনো প্রভাব ফেলবে কিনা, মানে এই সরকারের করা নানান রকম চুক্তি সেগুলো সামনের সরকারের উপর কেমন প্রভাব পড়বে, মানে নির্বাচিত না, সরকার? না, চুক্তিগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটেগরি আছে। হুম। যেমন ধরুন আপনি একটা পারচেজ করলেন, মানে কন্ট্রাক্টে সই করলেন, সেটা আর কোনো ট্রিটিটা ভিন্ন ধরনের। হ্যাঁ, ট্রিটিটা অনেক সিরিয়াস, কিন্তু এই ধরনের কন্ট্রাক্টে সই করা, হ্যাঁ, কন্ট্রাক্টের ভেতরে কিন্তু অনেক জিনিস থাকে। কন্ট্রাক্টে কিন্তু ইন্ডিভিজুয়াল পার্টি, তারও কিন্তু কতগুলো প্রভিশন থাকে, যদি তারা দে ওয়ান্ট টু ব্যাক ইট অফ। হ্যাঁ, এটা কিন্তু আছে। এটা ইউনুস গভর্নমেন্ট কিভাবে যে কন্ট্রাক্টটা করেছে সেটা কিন্তু আমি পড়ার সুযোগ হয়নি। হ্যাঁ, যে যে কন্ট্রাক্টটার মধ্যে কি কি পয়েন্টস রয়েছে। আহ, দেখুন আমি কিন্তু মানে অনেক অন্য লেভেলে, অনেক কিন্তু নাম্বার বেশি। হ্যাঁ, যেমন ধরেন মানে আমি আই প্লেড এ ভেরি ভাইটাল রোল ইন ক্যান্সেলিং মোর দ্যান এ $1 billion contract with a French multinational when I was the commissioner of the Regional Transit Authority of New Orleans. সে কন্ট্রাক্টটা আমি মানে আই এম ওয়ান অফ দ্য পার্সন হু ক্যান্সেলড ইট। আমরা এটা রিনিউ করিনি। হ্যাঁ, এই যে রিনিউয়ালেরও কিন্তু রুল আছে। অনেক সময় রিনিউয়াল হয় বাইন্ডিং, আবার কখনো রিনিউয়াল হয় কন্ডিশনাল। কাজে এটা ডিপেন্ড করে যে চুক্তিটা কি। এখন যেমন ধরুন হয়তো আগামী নির্বাচনে যে পাওয়ারে আসুক,
বিএনপির হুম, অনেক বেশি সম্ভাবনা রয়েছে, জামাতেরও রয়েছে। যেই ক্ষমতায় আসুক সে তো দেখবে যে এই কন্ট্রাক্টটা কি। হ্যাঁ, তখন যদি তারা তাদের ফরেন পলিসিটাকে রিহ্যাশ করতে চায়, নতুন কায়দায় ঢালাতে ঢালতে সাজাতে চায়, তাহলে তারা দেখবে, তাদের এক্সপার্ট যারা বাংলাদেশের, তারা দেখবে যে এই কন্ট্রাক্টটা কি ধরনের। হ্যাঁ, এটার কতটা বাইন্ডিং এলিমেন্ট আছে, কতটা ব্যাক অফ এর প্রভিশন রয়েছে, তাতে কতটা লস, কতটা লাভ, এই যে, হ্যাঁ, মানে এটা অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য রিওয়ার্ড, হোয়াট ইজ দ্য রিস্ক, এগুলো অ্যানালিসিস করে তারা যদি মনে করে যে এই চুক্তিটা আমরা কেটে ফেলতে পারি, এটা থেকে দূরে সরে হুম, যেতে পারি, দে উইল ডু ইট। ইট ডিপেন্ডস অন হাউ দে ডিল উইথ ইট। ভবিষ্যতে যারা, মানে একটা জিনিস হচ্ছে কি, যে গভর্নমেন্ট হুম। রানস, ইট গোজ অন, কিন্তু ইউনুস গভর্নমেন্ট মানে তার টেনিউরের শেষের দিকে এসে গায়ে পড়ে যদি নতুন নতুন চুক্তি করতে যায়, সেটা কিন্তু একটু দৃষ্টিকটু। দ্যাটস নট, সাধারণত হুম। আমি আপনার যুক্তরাষ্ট্রের কাছে কি নিয়মে আমি, এগুলো কি দৃষ্টিকটু মনে হচ্ছে? মানে এই যে চুক্তির সাথে যদি ওই যে বন্দর পরিচালনার জন্য একটা চুক্তি, যে সেটাও হ্যাঁ, বিদেশিদের পরিচালনার মানে দায়িত্ব দেওয়া। এই যে নানান রকম চুক্তি করছে, যেটি আসলে রাজনৈতিক দলগুলোর সাথে খুব একটা আলোচনাও হচ্ছে না। আপনার কাছে কি এগুলোকে দৃষ্টিকটু মানে মনে হয়, নাকি সরকার তার এটা প্রয়োজনে আমার করছে? কাছে একটু দৃষ্টিকটু মনে হয়। তার কারণ আমি বলি, সাধারণত যুক্তরাষ্ট্রে আমি দেখেছি হুম, যে বিভিন্ন, মানে মানে আই হ্যাড দ্য অপরচুনিটি, নট দ্যাট হাই লেভেল, বাট যুক্তরাষ্ট্রে একটা ভালো, মানে একাডেমিক লেভেলে অথবা লোকাল গভর্নমেন্ট লেভেলেও আমি কতগুলো এ ধরনের ট্রানজিশনে নিজে পার্টিসিপেট করেছি। হ্যাঁ, এবং আমি দেখেছি যে যেমন ধরুন আমি আহ, একটা পজিশন থেকে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তার আগে কিন্তু আমি যদি কোনো নতুন চুক্তি করতে চাই অন্য কারোর সঙ্গে, তাহলে নতুন যাকে করা হয়েছে, হ্যাঁ, সে হয়তো জয়েন করবে 6 মাস পরে। হ্যাঁ, তার সঙ্গে আমার আলাপ করতে হয়েছে। হুম, যেমন ধরুন আমি, মানে আমি অনার্স ডিভিশনের ই ছিলাম, অনার্স কলেজের ই ছিলাম, ইউনিভার্সিটি অনার্সের আমি ডিরেক্টর ছিলাম। তখন আমি নতুন পলিসি আসছে, হ্যাঁ, সেনেটের সঙ্গে আলাপে, সেটা আমি করব কিনা, সেটা প্রেসিডেন্ট আমাকে সরাসরি বলে দিয়েছে যে সারোয়ার তুমি এর সঙ্গে আলাপ করো, নতুন যে প্রভোস্ট আসবে, হ্যাঁ, 6 মাস পরে আসবে, সে তখন ইলিনয়ে, আমাকে তাকে কল করতে হয়েছে। এই যে ট্রানজিশনের যে রুলটা, হ্যাঁ, সেটা তো যে কোনো একটা ভদ্র সমাজে, একটা নরমেটিভ গভর্নমেন্ট যেখানে চলে, তারা তো এটা ফলো করে। সেটা ইউনুস গভর্নমেন্ট করছে কিনা আমার সন্দেহ রয়েছে। আরো একটা ব্যাপার, এই কন্ট্রাক্টগুলোর পেছনে আর একটা ব্যাপার ঘটে, এটা আপনি নিশ্চয়ই জানেন, যে এখানে সব সময় যে লোকাল এজেন্টস কার, এবং তাদের একটা কমিশন। হ্যাঁ, এবং যেখানে আপনার যদি $200 মিলিয়ন এগ্রিমেন্ট হয়, হ্যাঁ, আমি জানি না কত, হুম, কিন্তু ধরুন একটা যে কোনো একটা এগ্রিমেন্টে 200 মিলিয়ন, তার 10% কত, 20 মিলিয়ন। সেই 20 মিলিয়ন কমিশন পাচ্ছে। এখন এখানে সাধারণত আমরা দেখছি যে তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলোতে এই কন্ট্রাক্টের যে কমিশনস গুলো, এগুলোই লুটিপুটে খাওয়ার প্রচেষ্টা চলে। হ্যাঁ, ইনুস যদি যাওয়ার আগে আগেও এরকম 3-4টা এগ্রিমেন্ট করতে পারে, এবং দেখা যাবে যে তারই যারা লোক, হ্যাঁ, তারাই এটার কন্ট্রাক্ট গুলো এনেছে, হুম, তারাই হলো মিডল ম্যান ইন দিস কন্ট্রাক্ট, এজেন্সি, এজেন্টস, ওরা তো ওই কমিশনটা নিয়ে নেবে। আবার অনেক সময় আরো ধান্দাবাজি আছে। এই কমিশন, যেটা আমরা আগের সরকারকে দেখেছি বাংলাদেশের, যে কমিশন ধরেন আপনার একটা কন্ট্রাক্ট হলো, আহ, আমরা পাওয়ার সেক্টরে, এনার্জি সেক্টরে কিন্তু লাস্ট গভর্নমেন্টে আমরা এটা দেখেছি। এনার্জি মানে দেখা গেছে যে কোনো একটা ব্যাপারে ধরেন $1 বিলিয়ন একটা এগ্রিমেন্ট হয়েছে। হুম, হ্যাঁ, আমি একটা নাম্বার ধরলাম, ইট কুড বি লেস, ইট কুড বি হায়ার, আমি একটা নাম্বার ধরলাম। এই 1 বিলিয়নের, যেমন ধরেন এরা করলো কি, সই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু তারপরে বলো যে না, মানে প্রবলেম হচ্ছে, মানে প্রোডাকশন এটা সেটা, এটাকে জ্যাক আপ করে 2 বিলিয়ন হয়ে গেল। এখন যে কোম্পানি এটা বিক্রি করছে, ওর হয়তো ওটা ওটা ও করতো না, লোকাল এজেন্টই ওকে বলছে তুমি বাড়িয়ে দাও, হুম। তখন কমিশনটা স্প্লিট হয়ে যায়। এই ধরনের ভাগযোগ, এইটাই হলো করাপশন। এবং এই করাপশন কিন্তু খুব হাই লেভেলে হয়। হ্যাঁ, আজকে আমি এই সূত্রে আমি একটা কথা বলবো, যে বিএনপি কে দোষারোপ করা হচ্ছে অনেক সময়
বলে যে সে নাকি করাপশন করে। হ্যাঁ, বিএনপির করাপশন হলো টেম্পু স্ট্যান্ড পর্যন্ত, বড় জোর আমি জানি না কতটা। হ্যাঁ, এই অল্প স্বল্প টাকা, লোকাল কিছু লোক, কিন্তু বড় দান যেটা মারার ব্যাপার, হ্যাঁ, বিশাল যেগুলো, সেগুলো কিন্তু এনসিপি এবং এনসিপির বিন্দু, এনসিপি তো জামাত আসলে বেসিক্যালি। হ্যাঁ, মানে জামাত ইসলামীর বি টিম, এনসিপির লোকজন, এবং তাতে কিন্তু প্রাক্তন শিবিরের ছাত্ররা এই সুযোগগুলো কিন্তু সবচেয়ে পেয়েছে। মানে ইউনূস গভর্নমেন্টের সময় যদি পরবর্তী পর্যায়ে কোনো বিচার হয় এবং এদেরকে আইনের আওতায় আনা হয় যে কি ধরনের করাপশন হয়েছে, কোথায় কত কমিশনস গেছে, তাহলে, এবং এটা করা উচিত, তাহলে কিন্তু এদের অনেককে মানে ধরা যাবে। আসল করাপশন মানে বড় দান এই মারছে যে, হচ্ছে এনসিপির ছাত্রনেতারা বলে হ্যাঁ, আপনার কারণ ধারণা। ওরাই তো একটা বিষয় মানে যুক্তরাষ্ট্রের বিষয়ে কথা বলছিলাম তো, যুক্তরাষ্ট্রের সেই যে একটা ধারণা বা একটা তথ্য যেটি সেটাও ফাঁস হয়েছিল, উইকিলিক্স ফাঁস করেছিল। বাংলাদেশ থেকে মার্কিন রাষ্ট্রদূত তিনি যেই বার্তা কনভে করেছিলেন, সেখানে এখন বর্তমান বিএনপি চেয়ারপারসন, তখন মানে প্রধানমন্ত্রী পুত্র ছিলেন, তার সম্পর্কে যেই তথ্যগুলো পাঠানো হয়েছিল, মানে দুর্নীতি, সন্ত্রাসবাদ ইত্যাদির সাথে জড়িয়ে তাকে মানে বেশ নেতিবাচক বিশেষায়িত করে মানে একটা প্রতিবেদন গিয়েছিল, সেই রকম ধারণা কি এখনও যুক্তরাষ্ট্র রাখে, নাকি যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে এসেছে? মানে ওই যে ফাঁস হওয়া ফোনালাপে দেখছিলাম, সেখানেও বলছিল বিএনপি নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতি ও কোন্দলে নিজেরাই ধ্বংস হয়ে যাওয়া, এটি হচ্ছে একটা ফল। মানে ওই ধারণার একটা রিফ্লেকশন কি আছে এখনো? আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলবো। আপনি আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে যে মোদিকে হুম, হুম। কিন্তু ভিসা ক্যান্সেল করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। দ্যাট কালো ইজ ভেরি তালিকাভুক্ত সিরিয়াস। করে রেখেছিল, জি। হ্যাঁ, একদম এমন তালিকাভুক্ত করেছে, কিন্তু পরে ওই মোদিকে এখন তো হোয়াইট হাউসে আহ, মানে কোলাকুলি করছে, কাছাকাছি, মানে এমন ভাবে সম্পর্কটা। কাজে এই সমস্ত বড় দেশগুলো, যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এই সমস্ত ব্যাপারে জিনিসটাকে, এটা হয় কি, এটা হয় আমাদের গ্রাম অঞ্চলে হয়। হ্যাঁ, ওর সঙ্গে আমার ঝগড়া, হ্যাঁ, দুই বংশ বংশানুক্রমে এই ঝগড়া চলতে থাকে, মারামারি। এটা আমরা দেখছি যে আগে, আপনি যদি ছবি দেখেন কিনা, যে কর্সিকান ব্রাদার্স, আমার খেয়াল আছে, হুম, কর্সিকান ব্রাদার্সের যে মারামারি, এই এই ছবি আমরা হুম, দেখেছি। তারপরে এমনকি আপনার বেশি দূর যেতে হবে না, রোমিও জুলিয়েট, হ্যাঁ, দুই ফ্যামিলির ঝগড়া, ছেলে মেয়েদের প্রেম, কিন্তু তা সত্ত্বেও তারা ফাইট করছে। হ্যাঁ, এটা আমাদের পাঠান এলাকাতে হয়, হুম, পাকিস্তানের নর্থ ওয়েস্ট হুম, ফ্রন্টিয়ার প্রভিন্সে, আফগানিস্তানে হয়। এটা হলো একটা গ্রামীণ ব্যাপার। হ্যাঁ, মানে একটা গেও টাইপের ব্যাপার, যেখানে আপনি, আমি কিন্তু গ্রামকে খারাপ বলছি না। হুম, হ্যাঁ, গ্রামে তো হাজার হুম, হাজার লক্ষ লক্ষ বাংলাদেশিরা আছে, তারা হুম। খুবই ভালো লোক। বা হ্যাঁ, গ্রামীণ এই কিন্তু কালচারটা আমি সম্পর্কে বলছেন, জি, স্পষ্ট। কালচারটাকে হুম, বলছি, যে এই নিয়ে যে চুলাচুলি ঝগড়া করা, হ্যাঁ, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশ, যে পুরো বিশ্বকে ডমিনেট করছে, সে এ সমস্ত এখানকার লোকরা অনেক প্রফেশনাল, মানে এত হাইলি প্রফেশনাল, ট্রেনিং তাদের এমন, এবং অধিকাংশের আসছে কিন্তু আইভি লিগ থেকে। হ্যাঁ, হার্ভার্ড, মানে ইসে, তাহলে কি ওই রেকর্ডটা তারা ইয়েল, ডিলিট করে দিয়েছে? মানে ওই রেকর্ডটা তারা হ্যাঁ, আর মাথায় রাখছে না, মানে সেই যে রেকর্ডটা? না ওই না, কোনোটা ডিলিট করে না, কিন্তু রেকর্ড সবই আছে, রেকর্ড কোথাও যাবে না। কিন্তু যখন তারা অ্যানালিসিস করে যে কারেন্টলি তাদের কি স্বার্থ, এবং সেই স্বার্থ, এটা কিন্তু নিজের স্বার্থ, যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট কি, যে জন্য এরা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে, যে আমরা সব গভর্নমেন্টের সঙ্গে আমরা সম্পর্ক রাখি, গভর্নমেন্টের অপোজিশনের যে আছে তার সঙ্গে আমরা সম্পর্ক রাখি, এমনকি অপোজিশনের সেকেন্ড, থার্ড, ফোর্থ লেভেলের সঙ্গেও আমরা সম্পর্ক রাখি। আপনি বিস্মিত হবেন না, আপনি জানেন এগুলো সব, যে যেমন ধরেন, যখন যুক্তরাষ্ট্রের এমবেসিতে, বাংলাদেশের এমবেসিতে, মানে যুক্তরাষ্ট্রের এমবেসি ইন ঢাকায়, যখন তারা পার্টি করে, সেখানে কিন্তু বামপন্থী যারা আমাদের নেতা, তাদেরকেও কিন্তু ইনভাইট করে। হ্যাঁ, যে বামপন্থীর এগেনস্টে যুক্তরাষ্ট্র অল দ্য টাইম, হ্যাঁ, তাদেরকেও কিন্তু ওই সমস্ত পার্টিতে তারা ইনভাইট করে। তার কারণটা কি? তারা চায় যে ওই দেশে যে এমবেসি আছে, তারা জানতে চায় কে কি করতে যাচ্ছে, সবার সঙ্গে যেন তাদের একটা কানেকশন থাকে, যাতে তারা ইনফরমেশনটা ভালো করে পায়। সমস্ত ইনফরমেশনটা পেলে তারা তো অ্যানালিসিস করতে পারে ভালো। এই জন্য তারা ও ধরনের না যে একে আমি পছন্দ করি না, ওর সঙ্গে আমি কথা বলবো না, এটা তো একটা গ্রামীণ ব্যাপার। হ্যাঁ,
আমি ওর সঙ্গে, ওকে আমি পছন্দ করি না, কিংবা ওকে আমি ধ্বংসের চেষ্টা করব, কিন্তু তবু আমি ওর সঙ্গে কথা বলবো। আমি জানতে চাইবো যে ওর কি প্ল্যান প্রোগ্রাম। হুম, হ্যাঁ, এটাই তো মানে এইভাবেই মানে বড় বড় দেশগুলো চলে। হুম, আপনি যদি বাংলাদেশের যদি পত্রিকাগুলো পড়েন, কিংবা পত্রিকার চেয়েও যেটা আমাদের মানে যে আহ, ই ব্লগারদের যে কথা যদি শোনেন, হ্যাঁ, এই আমাদের যুক্তরাষ্ট্র থেকেও আছে, ইউরোপ থেকে আছে, অন্যান্য এই ব্লগারদের যে ভাষা এবং ওদের যে সাজেশন ইজ ভেরি সিম্পলিস্টিক, মানে একদম অতি নিম্ন শ্রেণীর, মানে ওগুলো হলো গ্রামীণ টাইপের, হুম। মানে আমি যেটাকে বলছি গেও টাইপের, খুবই নিম্ন শ্রেণীর লোকজনদের ভাষা ওরা ওরা ওই সমস্ত জায়গাতে বলে। ওটা দিয়ে তো দেশ চালানো যায় না। তেমনি পররাষ্ট্র পলিসিতে যখন একটা দেশ যায়, হ্যাঁ, তাতে কিন্তু তখন এই ধরনের যে মানে বাইনিয়ারি, মানে দুটোর একটার যে করে, এটা তারা করে না। আচ্ছা। কাজেই এবারে আমি একটু মনে করি একটু ভারতের সাথে সম্পর্কের জায়গাটাও একটু দেখি যে বলছিলাম যে চুক্তিগুলো ভারতও ভালোভাবে নিচ্ছে না চীনের সাথে বা পাকিস্তানের সাথে যেই চুক্তির বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো তো ভালোভাবে নিচ্ছে না। আর ভারতের সাথে তো আরও বিভিন্ন বিষয় নিয়ে এখন সম্পর্কের তলানি থেকে একদম তলানিতেই পড়ে গেছে। শত্রু ভাবাপন্ন দেশে পরিণত হয়েছে দুটি দেশ। আহ, সেখানে ভারতকে দেখা যাচ্ছে সেই বেগম জিয়ার মৃত্যুর পরে শেষ বিদায়ের সময়ে সে ভারতের প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে জয়শঙ্কর তাদের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন। ভারতের পার্লামেন্টে বেগম জিয়াকে নিয়ে শোক প্রস্তাব হলো। আহ, তার মানে এই বা সুপ্রতিবেশী সুলভ বার্তা তারেক রহমানকে দিয়ে গেলেন। এই বিষয়গুলো বিএনপির সাথে যখন হচ্ছে তখন দেখছি যে বাংলাদেশের মানে বর্তমান সরকারের সাথে সম্পর্কের জায়গায় দেখা যাচ্ছে নানান বিষয় সরকারের প্রতিক্রিয়ার প্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপে খেলা বন্ধ হয়ে গেল। তারপরে বিশ্বকাপে ভারতে যে যারা সাংবাদিকরা যাবে তাদেরও অ্যাক্রেডিটেশন বাতিল করা হলো, মানে এই যে একটা বিষয়, সেই মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে এই অবস্থা। তারপরে দেখলাম ভারতীয় কূটনীতিক যারা আছেন বাংলাদেশে তাদের পরিবারকে সরিয়ে নিতে বললো, ভারতে নিয়ে নিতে বললেন। মানে এই যে অবস্থাগুলো চলছে, এখানে আসলে কেমন চলছে? বিএনপির সাথে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বাড়ানোর একটা চেষ্টা দেখা যাচ্ছে, অন্যদিকে এই বিষয়গুলো একই সাথে চলছে। আসলে এখানে কি চলছে বলে মনে হয়? এটা আপনার খুব ভালো, মানে খুবই মানে মানে দারুণ সুন্দর একটা প্রশ্ন। আহ, এটা একটা জটিল ব্যাপার। এটার উত্তর, তার কারণ প্রথম আপনি চীন থেকে শুরু করেছিলেন, হ্যাঁ, যে আমরা জানি যে চীনের সঙ্গে ভারতের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে এবং বর্ডার নিয়ে গোলমাল আছে। যেমন এখনো চীনের কোনো কোনো অফিসিয়াল ম্যাপে অরুণাচল প্রভিন্স, যা মানে ভারতের আন্ডারে রয়েছে, অরুণাচলকে কিন্তু দেখায় চীনের অংশ। এখনো চীনের বেশ কিছু ম্যাপের ভিতরে। তাহলে বুঝতে পারেন যে জমি নিয়ে চীনের সঙ্গে গোলমাল আছে। আবার দেখুন যে চীন লাদাখের একটা অংশ, হ্যাঁ, আকসাই চীন তারা দখল করে নিয়েছে, হ্যাঁ, মানে কাশ্মীর এলাকাতে, যেটা কাশ্মীরটা ডিসপিউটেড, ওটা ওটা পাকিস্তান একটা অংশ দখল করে আছে, আর একটা অংশ ইন্ডিয়া দখলে রয়েছে। আর মাঝখানে চীন এসে কিন্তু পাকিস্তানেরও একটা অংশ নিয়ে নিয়েছে। মানে লাদাখ আকসাই চীনের যে ম্যাপ দেখেন, সেটা কিন্তু ইন্ডিয়ারও একটা অংশ নিয়েছে, ইন্ডিয়ার ডিমান্ড যেটা যেটা আমার, আর ওদিকে পাকিস্তানেরও একটা অংশ নিয়ে নিয়েছে। কাজেই এই যে বর্ডারের যে কনফ্লিক্টটা, ম্যাকমোহন লাইন যেটাকে আমরা বলি, হ্যাঁ, মানে ম্যাকমোহন যেটাকে করেছিল, মানে একজন ব্রিটিশ অফিসার, হ্যাঁ, উনি যে সার্ভে করে যে লাইনটা দিয়েছেন ম্যাকমোহন লাইন, এই ম্যাকমোহন লাইনের নিয়ে গোলমাল চলছে। ইট ইজ নট সেটেলড ইয়েট। কাজে ভারতের সঙ্গে চীনের যে গোলমালটা, এটা কিন্তু অনেক ডিপলি রুটেড। আবার দেখুন, চীন তিব্বত দখল করে নিয়েছে। তিব্বতের যে যে শাসক, হ্যাঁ, দালাই লামা, তাকে শেল্টার দিয়েছে ইন্ডিয়া। শুধু তাই নয়, নর্দার্ন ইন্ডিয়াতে একটা বিরাট জায়গাতে তিব্বতের অনেক লোক, তিব্বতিয়ানরা, তারা যারা পালিয়ে আসছে, হ্যাঁ, তারা থাকে নাই, চাইনিজ রুলকে তারা অপছন্দ করেছে, তারা কিন্তু এখনো ভারতে আছে, অ্যাসাইলাম। এখন ওদেরকে কিভাবে রেখেছে আমি জানি না, কিন্তু তখন তাদেরকে খুব আদর করে শেল্টার দিয়েছিল। এবং ভারত ডাজ নট রেকগনাইজ তিব্বত টু বি এ পার্ট অফ চায়না। এমনি পরিস্থিতিতে চীনের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, ঝগড়া রয়েছে। এখন আসি আমি বাংলাদেশে, রাইট? তাহলে আপনি যদি চীনের সঙ্গে অ্যালাইনমেন্ট করতে যান, বিশেষ করে ভারতের সিকিউরিটির প্রশ্ন আসে, হ্যাঁ, আপনি যদি ধরেন ওই যে যেটা আমাদের যে চিকেন নেক, ওখানে
লালমনিরহাট, হুম, মানে দিনাজপুর, রংপুর ওই এলাকার কিছু অংশে যদি আপনি চাইনিজ ঘাঁটি করার চেষ্টা করেন, তাহলে তো এটা হুম, ভারত মানে এটাকে সিরিয়াসলি নেবে। এখন কথা হলো যে আমাদের কি লাভ, বাংলাদেশের কি লাভ? আমি কিন্তু সবসময় ওইটা দেখি, হুম, হ্যাঁ, যে বাংলাদেশের যদি লাভ হয় তাহলে রিস্ক নিতে ইটস ওকে, হুম, কিন্তু বাংলাদেশের যদি লাভ না হয় আমি অযথা রিস্ক নেব কেন? আমার কি গায়ে পড়ে কারোর সঙ্গে ঝগড়া করার কোনো লাভ আছে? হুম, সবসময় দেখতে হবে যে দেশের কোনটা লাভ হয়, হ্যাঁ? আচ্ছা, ওরকম গায়ে পড়ে ঝগড়া করার যদি চেষ্টা থাকে তাহলে আবার ওই যে আমি বললাম যে গেও, হ্যাঁ, মানে গ্রাম্য যে মানে ঝগড়া করে, মানে হুম, পাঁচ দুয়ারে আমরা বলি বরিশালে, পাঁচ দুয়ারে যে ঝগড়া করে, হ্যাঁ, মানে লাঠি সোটা রামদা নিয়ে হুম, ওই পর্যায়ে আমরা চলে যাই। সেটা তো আর হয় না রাষ্ট্র লেভেলে। ইউ হ্যাভ টু বি হাইলি সফিস্টিকেটেড। এটা ওখানে। আর ওদিকে দেখুন যে আপনি বিএনপির কথা বললেন, যে বিএনপি কিন্তু স্ট্যান্ড অল থ্রু আমরা যা জেনেছি, ইনক্লুডিং নাও, এবং আমি এখানে আমি সোর্স না বলে আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলবো। হুম, এমনকি আহ, বছর খানেক আগেও আমি সরাসরি খুব ঊর্ধ্বতন লেভেল থেকে যতটা জানতে পেরেছি বিএনপি, সেখানে আমি দেখেছি যে তারা কিন্তু প্রো বাংলাদেশ দারুণ, মানে তারা ভারতের সঙ্গে যে বাংলাদেশকে বিকিয়ে দিয়ে কোনো কিছু করা, সে লাইনে তারা কখনো যাবে না। দে বাই প্রিন্সিপাল, অ্যাকর্ডিং টু দেয়ার প্রিন্সিপাল, টু লুক ফর দ্য ইন্টারেস্ট অফ বাংলাদেশ, নট টু কম্প্রোমাইজ এনিথিং টু অ্যাপিজ ইন্ডিয়া। নো, সেটা তারা করবে না। আচ্ছা, তাহলে ভারতের ব্যাপারটা কি? ভারত দেখুন, সে এতদিন ধরে এর আগের গভর্নমেন্টকে সমর্থন করেছিল, রাইট? কিন্তু ভারত ইজ এ ভেরি ম্যাচিউরড কান্ট্রি, এটাও আমাদের ধরতে হুম, হবে, যে ভারতের যারা ডিপ্লোমেসির সঙ্গে হুম, জড়িত তাদের কিন্তু কোয়ালিটি, হুম। আমি একটু যদি শারমিন স্যার আপনাকে আমি সংক্ষেপে কি বলতেন। বলবো, হুম, তাদের কিন্তু কোয়ালিটি ইজ ভেরি হাই। তারা কিন্তু ওই ইমোশনস কিংবা ওই গ্রাম্য ঝগড়া, হ্যাঁ, ওই বাইনিয়ারি আমাদের ব্লগারদের মতো না। হুম, ব্লগারদেরকে, ব্লগাররা ওদের হয়তো চাকর হওয়ার হুম, সম্ভাবনা নেই। তো এই যে এরা, মানে এদের যে সিদ্ধান্ত, হ্যাঁ, সেটা খুবই, তারা মানে ওদের স্বার্থ দেখে ওরা ওই পলিসি ঠিক করে। এখন দেখলো যে তারা যাদের উপরে নির্ভর করেছিল এতদিন, আওয়ামী লীগ, হ্যাঁ, হুম, তারা তো দেশ থেকে বিতাড়িত হয়েছে। কবে তারা ক্ষমতায় আসবে তার কোনো সিওরিটি নেই। আগামী নির্বাচনে তাদেরকে হুম, অ্যালাউ করা হচ্ছে না। তার অর্থ somebody else is gonna come to power. এটা হয়তো বিএনপি হতে পারে, জামাত হতে পারে। হুম, হুম, এখন ভারতের জন্য সবচেয়ে বেটার কি? ওটা ওদের পয়েন্ট অফ ভিউ, নট ফ্রম বিএনপি পয়েন্ট অফ ভিউ। ভারতের পয়েন্ট অফ ভিউতে যে এই দুটো দলের মধ্যে কে হলো শরিয়া লাইনের দিকে অ্যালাইনড, হ্যাঁ, যেটা তো ভারতের ইন্টারেস্টের পক্ষে যায় না, হ্যাঁ, তাহলে তারা জামাতকে পছন্দ করবে না ন্যাচারালি। কিন্তু আমাদের ভুললে চলবে না, যখন জামাত ওয়াজ এ পার্টনার উইথ দ্য বিএনপি গভর্নমেন্ট, এবং আমার যদ্দূর মনে আছে ইন্ডাস্ট্রি মিনিস্টার অ্যান্ড পসিবলি ট্রেড উইথ দ্য সেম মিনিস্ট্রি ওয়াজ মতিউর রহমান নিজাম। আমার খেয়াল আছে উনি যখন প্রথম ক্ষমতায় আসছেন তখন যে কন্ট্রাক্ট, একটা বড় বিশাল একটা কন্ট্রাক্ট, সেখানে বিট করেছে ইন্ডিয়া। অ্যান্ড তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে ইন্ডিয়ার এটার কি করা হবে, উনি তখন উত্তর দিয়েছিলেন যে আমার দেশের যেটা স্বার্থ, বাংলাদেশের যেটা স্বার্থ, তাতে যদি আমি দেখি যে ইন্ডিয়ানটা বেটার চয়েস, বিটটা, আই উইল টেক ইট। এটা কিন্তু উনি বলছেন এবং উনি নিয়েছিলেন। তার অর্থ আপনি লক্ষ্য করে দেখুন যে এই যে দলগুলো যারা আছে, ধরেন আমি হুম, হুম, বিএনপি বললাম, জামাত বললাম, এরা যখন আসল কাজে যায়, হ্যাঁ, যদি তারা ক্ষমতায় যায়, তখন কিন্তু তারা একটু চিন্তা ভাবনা করে কাজ করে। তারা কিন্তু একদম যে সবাই হুম, যে, এমনকি আমি আপনার এক্সাম্পল দেব যে হাসিনা গভর্নমেন্ট, দেখুন হাসিনাকে সবাই বলছে যে উনি নাকি ভারতের একজন মানে দালাল, এটাই বলে গালি দিচ্ছে ওনাকে। হ্যাঁ, আমি কিন্তু হাসিনার খুব একটা ভক্ত নই, হুম, কিন্তু আমি এখানে একটা কথা বলবো, ডিউরিং হার রুল উনি কিন্তু ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করেছেন। উনি কিন্তু চীনে গেছেন, চীনের সঙ্গে নেগোশিয়েট করেছেন, পদ্মা ব্রিজ করেছেন চীনের সহায়তায়। হুম, লক্ষ্য করে দেখুন, হ্যাঁ, তার অর্থ দেশের যখন স্বার্থ আসছে তখন যে হাসিনাকে যে এত গালাগালি অপবাদ দেওয়া হচ্ছে,
উনি পর্যন্ত যেটা উনি ন্যায্য মনে করেছেন, সেজন্য উনি কিন্তু ভারতের তল্পিবাহীগিরি করেননি, উনি চীনকে কন্ট্রাক্ট দিয়েছেন, চীনের সহায়তায় উনি পদ্মা ব্রিজ করেছেন। তাহলে এটা এখন আমাদের মনে পায়ে রাখতে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টাটা কে করছে স্যার? একটু আগে বলছিলেন যে সেটা কে করছে? না, সেটা যেমন ধরেন আমাদের যারা মানে যেমন ধরেন পলিটিক্যাল লেভেলে যেমন এনসিপির কিছু কিছু অর্বাচীনরা, হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে শিবিরের কিছু অর্বাচীন, ওই কি রাজশাহী ইউনিভার্সিটির একজন অর্বাচীন আছে, এগুলো, হ্যাঁ। কিন্তু আপনি যদি আপার লেভেলে যান, হ্যাঁ, আপনি এই যে সরকারের মোহাম্মদ ভূমিকাটা রহমানের, আপনার কেমন মনে হয়? মানে আসলে তো ভারতের প্রতিক্রিয়া, মানে সরকারের সাথেই ভারতের সম্পর্ক, এনসিপি নেতার না সাথে না। মানে ভারত তো এইরকম প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছে, যেটি নিয়ে আমাদের অনেক অনেক ক্ষেত্রেই অনেক আপত্তির জায়গা আছে। মানে সেখানে আপনি সরকারের ভূমিকা কেমন মনে হয়? না এটা এটা সুন্দর প্রশ্ন, কারণ সরকারের ব্যাপারে আমি কিছু লোক দেখি, যেমন ধরেন আসিফ নজরুল নামে একজন লোক আছে, হ্যাঁ। আমি বোধহয় একটা কি দুটো প্রোগ্রাম করেছিলাম, ওই যে টেলিভিশন প্রোগ্রাম। এই আসিফ নজরুলকে আমার মনে হয় যেন একদম অ্যাবসলিউটলি ফালতু, মানে একটু নিম্ন স্তরের পলিটিশিয়ান কিংবা কিংবা গভর্নমেন্ট অফিসিয়াল। কিভাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সহ্য করে, আমি এখনো ভেবে আমার মানে অবাক লাগে যে এই লোকটা চট করে এই ক্রিকেটের ব্যাপারে যে কাণ্ডটা করলো, হ্যাঁ, আমাদের ক্রিকেটকে ধ্বংস করে দিল এই লোকটা, হ্যাঁ। কি করলো সে? চট করে এমন একটা সিদ্ধান্তের দিকে গেল, হ্যাঁ, যেটা সে জানে না যে আন্তর্জাতিক লেভেলে যে অ্যাথলেটিক ব্যাপারটা ঘটে সম্পর্কে এ ব্যাটার কোনো ধারণাই নাই। খুব খুব নিম্নমানের একটা লোক। আমি আমি কিন্তু একবার যখন আমি একে শুনেছিলাম, ওই যে কিবরিয়া যে আছে না, কি যে ওর নামটা, রেজা কিবরিয়া, রেজা কিবরিয়ার একটা ভিডিও ইন্টারভিউতে আমি দেখে শুনেছিলাম, উনি বলছিলেন যে খুব নিম্নমানের লোক, হ্যাঁ, এই বলে আর উনি বলছে খুবই আসিফ নজরুল ইসলাম বলছে খুব নিম্ন শ্রেণীর মানে আর কি ইন্টেলেকচুয়ালি এবং মানুষ হিসেবে উনি আর বেশি কথা বলতে চাননি। তখন আমার কিন্তু মনে খটকা লেগেছে যে উনি এরকম কথা বললেন। কিন্তু আমি যত দিন যাচ্ছে ততই আমি দেখছি যে তার যে কাণ্ড কারখানা, ওই যে 22 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করে, কোথায় তুই বেটা 16 মাস ধরে পাওয়ারে আছিস, কই কোথায় দেখা? তার মানে এত মিথ্যা, এত বাজে লোকটা নিম্ন শ্রেণীর, যে উইদাউট এনি অথেন্টিসিটি একটা ফালতু কথা বলে দিল। ক্রিকেটের ব্যাপারেও কিন্তু এরকম কাণ্ড করছে বর্তমান গভর্নমেন্টে। আমি বলি, যেমন ধরুন এখানে আছে যারা, আমি যাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি, যেমন ওহিদুদ্দিন মাহমুদ, আপনি দেখবেন, হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে সালাউদ্দিন, হ্যাঁ, তারপরে আপনি দেখবেন যে এই যে আমাদের পররাষ্ট্র সেক্রেটারি যে উপদেষ্টা আছেন, হ্যাঁ, আপনি তো তার সঙ্গে আপনারই প্রোগ্রামে আমি তার সঙ্গে প্রোগ্রাম করেছি কয়েকবার। এই যে এরা যারা, এরা হলো প্রফেশনাল, এদের অথেন্টিসিটি রয়েছে, এরা আন্দাজে ফালতু কথাও বলেন না, ফালতু কাজও করবেন না, এবং আই টেল ইউ অনেস্ট টু দি কোর। আমি চ্যালেঞ্জ করলাম যে ভবিষ্যতে এদের নামে আপনি যদি কেস দেওয়ার চেষ্টা করেন করাপশনের, ইউ আর নট গোইং টু ফাইন্ড এনিথিং। ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন, হ্যাঁ, কাজে কাজে এই গভর্নমেন্টের ভিতরে কিন্তু আবার যেমন ধরেন যে কি ওই যে সজীব ভুইয়া, হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বাসা হলো যে হেয়ার রোডে মন্ত্রীপাড়াতে, আপনার এর নেবার, এই আসিফ নজরুলের বাড়ির নেবার, পাশাপাশি বাসা, হ্যাঁ। দেখুন সেখানে কি ঘটনা ঘটছে, এখান থেকে আপনি বুঝবেন যে এই গভর্নমেন্টের যে এলিমেন্টস গুলো, যেগুলো একটু নিম্ন শ্রেণীর এলিমেন্টস, তারা কি করে। এই যে একটা পাটোয়ারি নামে একটা লোক আছে না, জঘন্য কথাবার্তা বলে, গালাগালি করে, মানে খুবই আমার একদম নিম্ন শ্রেণীর মনে হয়, মানে একদম, মানে লেভেলটা এত লো। আর ওর ইংরেজি শুনে তো আমি হাসতেছিলাম 1 ঘন্টা। সাম্প্রতিক যে ইংরেজি বলেছে, মানে আমি মাদ্রাসার ছাত্রদেরকে আমি করি না, মাদ্রাসার মধ্যে অনেকে ভালো ভালো ছাত্র আছে, হ্যাঁ, কিন্তু তুই ইংরেজি জানিস না, তুই তুই একটা ইন্টারপ্রেটার নিয়ে বাংলায় বল, সে ট্রান্সলেট করে দেয়। ও একটু ইংরেজি বলার চেষ্টা করছে, ওর ইংরেজি শুনে আমি 1 ঘন্টা হাসছি বসে বসে বাসায়, যে এত এত ফালতু। ও করেছে কি জানেন, ও ওই যে ওয়ার্ল্ড টপকে গিয়ে যখন আসিফ নজরুলের সঙ্গে ওদের ঝগড়া লাগছে, তখন ও গেছে ওই সজীব ভুইয়ার বাড়িতে, হ্যাঁ, ওই বাড়ির ওয়ার্ল্ড টপকে গিয়ে আসিফ নজরুল ছাগল পালে, আপনারা জানেন কি না? ছাগল চুরির ঘটনা, ছাগল খেয়েছে, এ নিয়েও কত। সেই ছাগল চুরি করে এনে ওই আসিফ ভুইয়ার বাড়ির ইয়ার্ডে ওই খাসিকে জবাইও দিয়ে
রান্না করে খেয়েছে। চিন্তা করে দেখুন মাদ্রাসার ছাত্র যে অন্যের প্রপার্টি চুরি করে এনে খাওয়া, এটাকে আপনি যদি বলেন এটা একটা টিজিং, হ্যাঁ? আমি মনে করি এটা একটা খুব নিম্ন শ্রেণীর। হ্যাঁ? এটা আমি যদি করতে যেতাম, আমি যখন ইয়াং ছিলাম, আমার বাবা আমার প্রত্যেকটা হাড্ডি ভেঙে কবরে ঢুকিয়ে দিত। আমার বাচ্চারা করলে আমি ওদেরকে একদম ফিনিশ করে দেব। হ্যাঁ? যে এই জিনিসগুলো তো ভদ্র সমাজে তো কেউ করে না। হ্যাঁ? ভালো পরিবারের তো এই শিক্ষা নেই। কিন্তু ও করেছে। তো এই হলো এই যে আমি কেন এই দুটো এক্সাম্পল দিলাম, আপনি যেহেতু বললেন এই গভর্নমেন্টের ব্যাপারটা। কাজেই এই গভর্নমেন্টের আপনি যদি কন্ট্রাক্টের দিকে দেখেন, আপনি যদি এই যে পাটোয়ারি, ও বলছে যে বিএনপির নাকি আব্বাসি খুব করাপ্ট। হ্যাঁ? আমি আব্বাসির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওদিকে নাথিং। স্যার আজকে আর কিন্তু কথা না বলি, এটা নিয়ে আমরা না আমি আরেকদিন এখানে কথা একটু বলবো। আমাকে হ্যাঁ, আমাকে 30 সেকেন্ডস দেন। আচ্ছা। হ্যাঁ? যে যে এই যে কথা বলে পাটোয়ারি, চিন্তা করেন এই পাটোয়ারি ওই খাসি মানে খাসি চোর, হ্যাঁ? খাসি চুরি করে খায়, হ্যাঁ? আর ওকে আমি দেখছি স্পঞ্জের স্যান্ডেল, ছেঁড়া জামা পরা অবস্থায় আমি দেখেছি যে ওই